আমি এদের কাণ্ড দেখে মিটমিট করে হাসলাম। তারপরে অর্থির এক হাত টেনে আমার পাশে দাঁড় করালাম। থাক খালামণি, রাগ করো না। তুমি আমার কিউট একটা খালামণি। এখন রাগ করলে কিন্তু আবার চলে যাব। অর্থি চেঁচিয়ে বলল। এই না, এক সপ্তাহ আগে কোথাও যাবে না। আমরা যতদিন থাকবো তুমি ততদিন থাকবা। ঐশী আমার এক হাত ওর দুই হাতের মুঠোয় নিয়ে আমাকে বলল, কেমন আছো খালামণি? আলহামদুলিল্লাহ ভালো, তুমি? আমিও ভালো। তোমার জন্য আমরা কখন থেকে বসে আছি। বারবার ইভা খালামণিকে জিজ্ঞেস করি, নোভা খালামণি কখন আসবো, আর তোমরা কত দেরি করে আসলাম। আমরা ইচ্ছে করে দেরি করি নাই, সারা রাস্তা জ্যাম। এত জ্যামে আগে কখনোই পড়িনি। সকাল 10টায় রওনা দিয়ে এই 4টা বাজে আসলাম। খালামণি, ওই আঙ্কেলটাকে? তোমার তায়েক মামার বন্ধু, অনন্যা বলল। আম্মু আর মামার সাথে যে শপিং করছিল সে। ইভা আমার থেকে সাইড ব্যাগটা নিয়ে অনন্যাকে উত্তর দিল, এনাজ ভাইয়াই ছিল শপিং এর সময়। অর্থি বলল। উনি কি শাড়ি চয়েস করে দিয়েছে? অনন্যা বলল। সেই শাড়ি চয়েস করেছে। ওনার চয়েস খুব সুন্দর। বিয়ে শাড়িটা বাসার সবাই পছন্দ করেছে। এনাজ বাইক নিয়ে আমাদের কিছুটা পেছনে আসছে। আমি ইভাকে বললাম, ইভা যা, ওনার থেকে মিষ্টির প্যাকেটগুলো নিয়ে আয়। ইভা ও অর্থি একসাথে দৌড় দিল পেছন দিকে। এনাজের সাথে কুশল বিনিময় করে তার থেকে জোর করে প্যাকেটগুলো নিয়ে এলো। আমাদের পাশের বাসায় আসার পর আমি এনাজকে বললাম, আপনি আপাতত বাইকটা এখানে তালা মেরে রাখেন, বাসার অবস্থা বুঝে একটু পর এসে নিয়ে যাবেন। এনাজ মাথা হেলিয়ে সম্মতি প্রকাশ করলো। বাইক রেখে আমাদের সাথে সাথে চলতে লাগলো। এর মধ্যে অনন্যা, অর্থি, ঐশী 3 বোনই এনাজের সাথে কথা বলেছে। এরা আবার খুব সহজে সবার সাথে মিশতে পারে। ঐশী তো ইতিমধ্যে ভাব জমিয়ে ফেলেছে, এনাজের হাত ধরে হাঁটছে। এবার ছোট্ট করে ওদের 3 বোনের পরিচয় দিয়ে দিই। আমার বড় চাচুর 4 ছেলে মেয়ে, 3 ছেলে আর 1 মেয়ে। মেয়ের নাম শাহিনুর, এই আপু বংশের বড় মেয়ে, আর ভাই বোনের মধ্যে উনি দ্বিতীয়। তার 3 মেয়ে, এই অনন্যা, অর্থি ও ঐশী। অনন্যা এবার কলেজে উঠেছে, অর্থি ক্লাস 10-এ, ঐশী ক্লাস 5-এ। ওদের আপন খালামণি নেই বলে আমি ও ইভা ওদের সব। এই বাসায় আসলে আমাদের দুজনকে ছাড়া কোনো কাজ করবে না। যার বিয়ে সে হলো ওদের ছোট মামা। বাড়িতে ঢুকতেই আমাদের নিয়ে হইচই পড়ে গেল। তাদের কাণ্ড দেখে মনে হচ্ছে 6 মাস পর আমি শ্বশুর বাড়ি থেকে জামাই নিয়ে বাবার বাড়ি এসেছি। বাসায় এখন আমাদের নিয়ে হুলস্থুল। সবার সাথে কুশল বিনিময় করে রুমে ঢুকতে পারলাম। আমাদের উঠোনেই এল আকৃতির করে প্যান্ডেল সাজানো হয়েছে। মানুষ আজ খুব বেশি নয়। আমার এক ফুপি, তার মেয়ে, মেয়ের জামাই, বাচ্চারা ছাড়া আর কেউ আসেনি। আম্মু কাজ ছেড়ে উঠে আসলো। আমি ফ্যান ছেড়ে দিয়ে রুমের ফ্লোরে হাত পা ছাড়িয়ে বসে পড়লাম। এনাজ খাটের উপর 4 হাত পা চারিদিকে দিয়ে শুয়ে পড়ল। বেচারের ওপর দিয়ে ঝরিয়ে গেছে। আম্মু ওড়নায় হাত মুছতে মুছতে রুমে ঢুকে আমাকে জিজ্ঞেস করলো, আসতে কোনো অসুবিধা হয়নি তো? একটুও না, বাইকে আসায় আমি হ্যাপি আনন্দে আসছি। খালামণিরা আসে নাই? এই প্রশ্ন আমি তোকে করতাম। আধা ঘন্টা আগে কল দিয়েছিলাম, তখন বলল বাবুবাজার ব্রিজে জামে আটকে আছে। এখনো জামে আটকে আছে কিনা কে জানে। আমরা বাইকে আসায় চিপা চাপা দিয়ে জলদি এসে পড়েছি। এনাজ উঠে বসে আম্মুকে সালাম দিল। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বাবা? আলহামদুলিল্লাহ ভালো, আপনি? আলহামদুলিল্লাহ। ফ্রেশ হয়ে নাও, আমি খাবারের ব্যবস্থা করি। এত ব্যস্ত হতে হবে না। তা আগের খালামণির বাসা, মানে আমারও খালামণির বাসা, যা করতে হবে নিজের হাতেই করতে পারবো। আচ্ছা, তা করো। এখন যাও, মুখ ধুয়ে আসো, আমি টেবিলে খাবার দিতে বলি। গোসল করবো আন্টি, নয়তো অস্বস্তি লাগবে। তাহলে এই অসময়ে গোসল করে ফেলো। বিকাল হয়ে গেছে, আরো দেরি করলে দুপুরের আর রাতের খাবার একসাথে খেতে হবে। আমার দিকে তাকিয়ে বলল, বোরকা খুলিস না কেন? বোরকা খুলে ফ্রেশ হ। আমি আম্মুকে বললাম, হ্যাঁ হচ্ছি, একটু জিরিয়ে নেই। বোরখা খুলে ফ্রেশ হয়ে নিলাম। এনাজ গোসলে ঢুকছে। আমি মোবাইল বের করে ফেসবুক অন করে খাটে বসতেই অনন্যা এসে বলল, এখন আবার মোবাইল নিয়ে কেন বসছো? খেতে চলো। আজকে কি আর খাবে না? তোমার জন্য আমরা বসে আছি,
পেটে ইঁদুর দৌড়াইতেছে। আমি মোবাইল রেখে বললাম, মেহমান রেখে একা একা কি করে খাবো? বিষয়টা কি ভালো দেখায়? গোসল থেকে বের হয়নি? না। তাকে কি বলবো, আঙ্কেল নাকি মামা? মামা বলবি, আঙ্কেল কেন বলবি? ছোট মামা কিন্তু আমায় সব বলেছে। কি বলছে? এই আঙ্কেল তোমাকে পছন্দ করে। আমি চোখ দুটো রসগোল্লা বানিয়ে ওকে বললাম, কার থেকে জানলি? বললাম না ছোট মামা বলেছে। ছোট ভাইয়া কার থেকে জানলো? মামাকে তো আঙ্কেল বলেছে। ওর কথা শুনে আমি আরেক দফা অবাক। এনা যে এই কথা ছোট ভাইয়াকেও বলে দিছে, আল্লাহ জানে এবার কি হয়। অনন্যাকে ওর মা ডাক দিতেই ও বের হয়ে গেল। আমি চিন্তায় পড়ে গেলাম। যদিও ছোট ভাইয়া ও অনন্যা কাউকে এসব বিষয় বলবে না, তবুও একটা কিন্তু রয়েই যায়। ছোট ভাইয়ার নাম আব্দুস সামাদ। তার এই বিয়ে, একে আমাদের বাড়ির সবাই ভয় পায়। ভাইয়া আবার আমার আব্বুকে ভয় পায়। আব্বুকে শুধু ভাইয়া নয়, আমার চাচাতো সব ভাই বোন ভয় পায়। আসলে আব্বুকে দেখতে খুব ঠান্ডা ও নরম মনের মানুষ মনে হবে, কিন্তু তার রাগ বাড়ির সবার থেকে বেশি, তাই তাকে ভয় পাওয়া স্বাভাবিক। কিন্তু আব্বুকে আমাদের দুই বোনের থেকে চাচাতো ভাই বোনের ভয় পাওয়া দেখলে মাঝে মধ্যে আমার ভীষণ হাসি পায়। কিন্তু ভাইয়া আবার অন্যরকম, তার মাথা সব সময় গরম থাকে। যেদিন ভাইয়া রেগে যাবে সেদিন বাড়িতে ভাঙচুর অবশ্যই হবে। তবে আমি মাঝে মাঝে আব্বুকে ভয় পেলেও ভাইয়াকে একটুও ভয় পাই না। ভাইয়া আমার থেকে 12 বছরের বড়, কিন্তু আমাদের বন্ডিং দেখলে বলবে পিঠাপিঠি ভাই বোন। ওকে আমি তুই করে বললেও সবার সামনে সব সময় বলি না। আম্মু জানতে পারলে বকা দেয়, যার কারণে লুকিয়ে তুই বলতে হয়। তায়াং ভাইয়াকে তুই করে বলে আম্মু পছন্দ করে না, তাই আম্মুর সামনে আমি দুজনকে আপনি করে সম্বোধন করি, আর আম্মুর আড়ালে তুই। এই যে মিস টিটি পোকা, হারালে কোথায়? কোথাও না। 3 মিনিট ধরে তোমার সামনে দাঁড়িয়ে আছি, কিন্তু তোমার কোনো রিয়াকশন নেই। আমি খেয়াল করিনি। তাও দেখতে পাচ্ছি। তায়াং আন্টি তোর নিয়ে আসছে? না, এখনো আসেনি। তায়াং আজ অনেক রাখবে, সকালে এমনি রেখেছিল। জামে পড়ে আজ ওর মেজাজটা হাই লেভেলে চড়া হবে। তা তো হবেই। চলো খেতে যাই, নাকি আমাকে রেখে পেট ভোজন করে এসছো? ইস, অমন নই আমি। আপনার জন্য বসে আছি, আর আমার জন্য আমার সব ভাগিনারা বসে আছে। তোমার ভাগ্নিগুলো ভীষণ মিশুক, ছোটরা তো আমার হাত ছাড়ছিলই না। ওরা এরকমই, সবার সাথে খুব সহজে মিশে যেতে পারে। ওদের নাম কি? বড়জনের নাম অনন্যা, আমরা ওকে অন্না বলে ডাকি। মেজু, অর্থী, ছোট ঐশী। খুব সুন্দর নাম। বড় এনাজ তোয়ালি দিয়ে চুল মুছতে লাগলো। তখনই রুমে শাহিনুর আপু প্রবেশ করে আমাকে বকা আরম্ভ করলো। কি রে নোভা, এখনো খেতে আসিস না কেন? মেহমান নিয়ে আসিস আর না খেয়ে রাখবি? একটু পর মাগরিবের আজান দিবে, আর কখন খাবি? রাতে রান্না বসিয়ে দিলে কি খাবারের ভেজাল করতে পারবো? আমার কি দোষ? উনি তো গোসলে গেছিল, তাকে ছাড়া কি খেতে পারি? মেহমান রেখে খেলে কেমন দেখায়? শাহিনুর আপু আমার দিক থেকে দৃষ্টি সরিয়ে এনাজের দিকে তাকালো। এনাজের সাথে কুশল বিনিময় সেরে নিয়ে বলল, তুমি তাহলে আসছো ভাই? আমি তো ভাবছিলাম আসবা না। তুমি আসছো তাতে অনেক খুশি হয়েছি। সামাদকে জিজ্ঞাসা করলাম তোমাকে কল দিয়েছে কিনা, ও বলল হ্যাঁ দিয়েছে। তুমি না আসলে সত্যি আমি অনেক রাগ করতাম। এনাজ মাথার পেছনে চুলকে লাজুক হেসে বলল, এতবার করে বলছেন না আসতে পারি? ছোট ভাইয়ের কাছে বড় বোন দাওয়াত রক্ষা করার কথা বলেছে। ছোট ভাই সেটা অমান্য করলে তো বড় বোনকে অপমান করা হয়। চলো তাড়াতাড়ি আসো, আন্টিরা তো এখনো আসলো না। নোভা আয় জলদি। আপু চলে গেল। বলে রাখা ভালো, শাহিনুর আপু ও ছোট ভাইয়া ঢাকায় গিয়েছিল শপিং করতে। তখনই এনাজ ও তায়াং ভাইয়া ছিল তাদের সাথে। আমাদের পরিবারটা এমনি বেশ বড়, যদিও সবাই ভিন্ন খায়, তবে কোনো অনুষ্ঠান হলে সবাই একসাথে খাওয়া দাওয়া করি। এনাজ বলল, তোমাদের পরিবারের সবাই খুব ভালো। আমাকে কত সহজে সবাই আপন করে নিয়েছে। আমার মনে হচ্ছে নিজের বাসার অনুষ্ঠানে এসেছি। খুব বড় কপাল থাকলে এরকম ফ্যামিলি পাওয়া যায়। তা ভুল বলেননি, আমার পরিবারের মানুষ এরকমই। আরও 2 দিন যাক, তখন আপনিও তাদের সাথে পুরোপুরি মিশে যেতে পারবেন। আমাদের বিক্রমপুরের মানুষ অনেক অতিথি পরায়ণ। অতিথি পেলে আমরা ভীষণ খুশি হই।
এখান থেকে যাওয়ার পর আপনি সারা জীবন এখানকার আতিথেয়তা মনে রাখবেন। এনাজ শয়তানি হাসি দিয়ে এক চোখ মেরে বলল, এই জন্য তো এই বাড়ির মেয়েকে বিয়ে করতে চাইছি। পুরো পরিবার পেয়ে যাবো তাহলে। ইস, শখ কত। হ্যাঁ, অনেক শখ। হয়েছে, চলেন এবার। এখন না গেলে সত্যি বকা খাবো। আমার বাকি চাচাতো ভাইয়ের বউদের সাথে আপনাকে পরিচয় করে দিব। আগে চলো। রুম থেকে বের হয়ে বাইরে এলাম। উঠোনের কোণার দিকে দুটো টেবিল পাতা, সেখানে চেয়ার টেনে খেতে বসে পড়লাম। আমাদের সাথে অনন্যা, অর্থী, ইভা বসলো। ওরা এনাজের সাথে কথা বলছে। আম্মু আমাদের খাবার বেড়ে দিয়ে গেল। এনাজ খেতে খেতে আমাকে জিজ্ঞেস করলো, রান্না কি করেছে? আমি ডালের বাটি থেকে ডাল প্লেটে নিয়ে বললাম, এতগুলো মানুষের রান্না শাহিনুর আপু একা করছে। আপু রান্নায় বেশ এক্সপার্ট। উনি একা 100 জন মানুষের রান্না একা করতে পারবে। ওনাকে অনুষ্ঠানের সময় রান্নাঘর ছাড়া অন্য কোথাও পাওয়াই যায় না। তাহলে তো আপু অনেক কাজের। তুমি তাহলে এত অলস কেন? সব পরিবারে একটা অলস থাকেই, আর আমার পরিবারে সে একজন আমি। এমন ভাবে বলছো যেন মনে হচ্ছে কি বীরত্বের কাজ। ইয়েস। সব রান্না কি মাটির চুলোয় করেছে? জি হ্যাঁ, গ্যাস বেশি হয়ে যায়নি আমাদের। আপু রান্না অনেক মজা। যে খাবে সেই বলবে। আপু অনেক ভালো রান্না পারে। তুমি মাটির চুলোয় রান্না করতে পারো? এটা কি এমন কঠিন কাজ যে পারবো না? তুমি সত্যি পারো? ক্লাস 9 থেকে মাটির চুলোয় রান্না করতে পারি। এটা আমার কাছে কোনো ব্যাপারই মনে হয় না। গ্যাস নেই এখানে? প্রত্যেকের ঘরে ঘরে আছে, তবে গ্রামের মানুষ মাটির চুলোয় রান্না করতে বেশি পছন্দ করে। খরচ কম, আবার রান্নাও খুব দ্রুত হয়। মাটির চুলো রান্না ভীষণ মজা। হ্যাঁ, আমরা দুজন ফিসফিস করে কথা বলছি। অর্থী আমাদের জিজ্ঞেস করলো, তোমরা দুজন কি কথা বলো? এনাজ দুষ্টুমি সুরে বলল, বলতেছি ভাগ্নিগুলো অনেক বড় হয়ে গেছে, এবার বিয়ে দিতে হবে। অর্থী মুখ বাঁকিয়ে বলল, হ্যাঁ না, ছোট মামার পর সিরিয়াসলি নোভা, খালামণি, তারপর ইভা। আমাদের বিয়ে দেরি হয়ে আছে। এনাজ সবার সাথে কথা বলে খেতে লাগলো। আমি কোনো কথা না বলে চুপচাপ খাওয়ায় মনোযোগ দিলাম। কিছু সময় পর খালামণি, তায়াং ভাইয়া, তন্নি চলে এলো। এক একজনের চেহারার অবস্থা কাহিল। তায়াং ভাইয়া অনেক রেগে আছে। আমার দিকে রেগে একবার তাকিয়ে হনহন করে আমাদের দালানে ঢুকে পড়লো। আমি মুচকি হেসে শশায় কামড় দিয়ে চাবাতে লাগলাম। তায়াং ভাইয়ার সাথে আজ সাবধানে কথা বলতে হবে, নয়তো সব রাগ আমার উপর ঝাড়বে। পরের দিন সবাই মিলে সকাল 7টায় জোর করে উঠালো। এমনভাবে উঠিয়েছে মনে হচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে গেছে, আর আমি শেষ সৈনিক হিসেবে বেঁচে আছি। চোখ টেনে মেলতে পারছি না। নামাজ পড়ে একটু ঘুমিয়েছিলাম, তাও এদের সহ্য হলো না। এখন আমার মাথা ব্যথা না উঠলেই চলে। ঘুম ঘুম চোখে বাইরে আসতে দেখি সব টেবিলে গোল করে খেতে বসছে। আমাকে দেখে সামাদ ভাইয়া বলল, বইনা খাইতে আয়। এত সকালে খেতে ভালো লাগে না, 10টার সময় সব হজম হয়ে যাবে। তখন আমাকে কে খেতে দেবে? তখন আবার খাবি। আমাকে রেখে সব বসে পড়েছে। আবার কত কথা। যা, খাবো না তোদের সাথে। তায়াং ভাইয়া মুখ বাঁকিয়ে বলল, তোর খেতে হবে না, যা গিয়ে পড়ে পড়ে ঘুমা। তুই তো ঘুমোতে এসেছিস। আমি তায়াং ভাইকে একটা ভেঙচি কেটে জোরে চেয়ার টেনে বসলাম। আমি বসতেই এনজিও সংস্থা তায়াং ভাইয়ার সাথে থেকে প্লেট নিয়ে আমার পাশের খালি চেয়ারে বসে পড়লো। এর কাণ্ড দেখে আমি রেগে তাকালাম। বেচারা বোকা ফেস করে এক হাসি দিতেই আমি অফিস করে হেসে উঠলাম। তায়াং ভাইয়া এনাজকে টম্পনি কেটে সামাদ ভাইকে বলল, বুঝছেন ভাই, আজকালের পিচ্চি পোলাপাইন গুলাও বেশি অ্যাডভান্স হয়ে গেছে। বড় সম্বন্ধীরা যে সামনে আছে তাও কোনো লজ শরম নাই। সব বোধহয় প্রেমে পড়ার সাথে সাথে খেয়ে ফেলেছে। এমন ছেলের সাথে বোনের বিয়ে দিতে চাই না। এনাজ এক ভ্রু উঁচু করে এক গালে হেসে বললেন, আমাকে বিচ্ছি পোলাপাইন বললে ইফাত কি রে ভাই? আরে শালা কি বললি তুই? আমাকে তোর বোনের বিয়ে দিবি না? হ্যাঁ, এই বড় ভাইকে সাক্ষী রেখে বলছি, যদি তোর বোন মানে তোর খালাতো বোনকে আমার কাছে বিয়ে না দিস, তাহলে সোজা উঠিয়ে নিয়ে কাজী অফিস চলে যাব। বিয়ের পর কল দিয়ে বলবো তোর বোনকে বিয়ে করে ফেলেছি। দেখি এখন তুই কি করিস।
এইভাবে মান সম্মান খোয়ানোর থেকে ভালো চুপচাপ আমার হাতে তুলে দিস, আমি কিচ্ছু করব না। তাইং ভাইয়া তরকারির বাটি থেকে কাঁচামরিচ তুলে নিয়ে এনাজকে ছুঁড়ে মেরে বলল, তোর এত সাহস আছে নাকি? সাহস থাকলে আমার সামনে থেকে তুলে নিয়ে যাস। সাহস নিয়ে প্রশ্ন তুলিস না তায়াং, তাহলে ভালো কিছু হবে না। আমি এনাজের দিকে কপাল কুঁচকে তাকালাম। সে আমার দিকে তাকিয়ে মুখটাকে কাচুমাচু করে বলল,